কর্মদক্ষতা, সহনশীলতা সবেতেই তারা অদ্বিতীয়া। তাই হয়তো বলা হয়ে থাকে, বঙ্গললনা তোমার নেই তুলনা। বলা হয়ে থাকে যে রাধে সে চুলো বাঁধে। আর বাঙালি রমণীদের এই প্রবাদটি কিন্তু একেবারেই যুক্তিযুক্ত। আচ্ছা, আপনাদের তো প্রশ্ন জাগতে পারে, কেন এত নারী নিয়ে আজকে কথা বলছি? কারণ আজকে আমাদের অতিথি অরুণা বিশ্বাস, যাকে নিয়ে বলে শেষ করা যাবে না। তিনি তার কাজের মাধ্যমে আমাদের মনে ছাপ রেখে গেছেন অরুণা বিশ্বাস নামে। এক নামেই আমরা তাকে বলি, বুঝতে পারি তিনি কে, একজন চমৎকার অভিনেত্রী। রিসেন্টলি তিনি অসম্ভব নামে একটা সিনেমা বানিয়েছেন। আজকে সেই অরুণা বিশ্বাসের সাথে আমরা আড্ডা দিব, জানবো তার জীবন এবং কর্মজীবন নিয়ে। কেমন আছো আপু? খুব ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে, ভালো লেগেছে। খুব মজা লাগে যে তুমি যখন আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করো, এইভাবে করো। এই গল্পে আমরা আসবো, তার আগে ছোট্ট করে তোমার জীবনে, তোমার জার্নি, তোমার ক্যারিয়ারের জার্নিটা একটু জেনে নিই। আমার ক্যারিয়ারের জার্নি হচ্ছে, আমি ছোটোবেলা থেকেই তো নাচতাম, ভারতীয় সূর্যবংশে পড়াশোনা করেছি। আমার একটা স্কুল, যেহেতু আমার বাবা মা যাত্রা করতেন, সারা বাংলাদেশে ঘুরতেন, সো একটা মেয়েকে নিয়ে নিয়ে ঘোরা তো তখনকার সময়ে পড়াশোনার হতো না। সো আমাদের যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের রণদা প্রসাদ সাহা, দানবীর বলেন ওনাকে, উনি বাবাকে বললেন যে তোমার মেয়েকে আমার কাছে দিয়ে দাও, ডাক্তার বানিয়ে পাঠাবো, না হলে তো যাত্রার দলের নায়িকা হবে, এরকম বলেছেন আর কি। তো যাই হোক, বাবা তো খুবই বিচক্ষণ শিক্ষিত মানুষ, উনি বুঝেছিলেন যে বাচ্চা মেয়েটাকে নিয়ে নিয়ে ঘোরা, আর তখন তো আজকের মতো বাংলাদেশ এত ডেভেলপ ছিল না আর কি। তো উনি আমাকে ভর্তি করিয়ে দিলেন। ৭১-এর সময় যুদ্ধ লেগে গেল, তখন আমার 3 বছর, 3.5 বছর বয়স। তারপরে থাকলাম, নাচ শিখলাম, গান শিখলাম, মানে ওইখান থেকে ম্যাট্রিক দিয়ে যখন আমি ঢাকায় আসলাম, তখন কামাল উদ্দিন নীলু আমাকে পছন্দ করলেন ওনার বহুবচনের গ্রুপ থিয়েটারের জন্য। মেয়েটি মূল চরিত্রে অভিনয় করবে, যে নাচতে পারে, গাইতে পারে, ক্যারেক্টারটা এরকম, ব্রেকটা নাটক। ওটা ছিল 3 পেনি অপেরা, পৃথিবীর বিখ্যাত একটি নাটক। ওটাই বাংলা অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমাদের স্ক্রিপ্টে লিখেছেন, অনুবাদ করেছেন। সেটার নাম হচ্ছে 3 পয়সার পালা। ওটা দিয়ে আমার আসলে বেসিক্যালি এই জগতে কাজ শুরু। তারপরে টেলিভিশনে গেলাম, মনোজ সেনগুপ্ত আমাকে দুর্গা ঠাকুরের চরিত্রে নিলেন, দুর্গা করলাম। তারপরে জিয়া আনসারি আমাকে স্পেশাল অডিশন দিয়ে, আমরা 4-5 জন 6 জন, আমার জীবনে অনেক স্পেশাল সব কিছু পেয়েছি, স্পেশাল সব কিছু, যার জন্য কাজ করলাম। নরেশ ভাইয়ের লেখা এখানে জীবন, আফজাল ভাই ছিলেন, সেভাবেই আমার শুরু। তো তোমার এরপরে তোমার সিনেমার জার্নিটা কি করে হলো? আর আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে যেই মেয়েটাকে ডক্টর বানানোর জন্য নিয়েছিল, সেই মেয়েটা আবার থিয়েটার এবং সিনেমারই নায়িকাই হয়ে গেল দিন শেষে। মানে এই ব্যাপারটা, এই জার্নিটা, এইটা নিয়ে ফ্যামিলির কি বক্তব্য, তোমার ফ্যামিলির? আমার আসলে ফ্যামিলি তো জানোই যে আমার বাবা মা দুজনই এই কালচারাল ফিল্ডে বড় হয়েছে, বাংলাদেশের নাটক। অমলিন্দু বিশ্বাস ছাড়া বাংলাদেশের নাটক আসলে ভাবাই যায় না। একজন প্রথিতযশা মানুষ, তার জীবনটাই নাটকেই দিয়ে দিয়েছে। আমার ঠাকুরমাও গান করতেন, উনি খুবই ভালো গান করতেন, এবং আমার যে ঠাকুরদা উনি লেখালেখি করতেন আর কি। সো আমরা এভাবেই বড় হয়েছে। আমরা আশ্চর্য হবার মতো কিছু করি নাই, মানে যেটা এটাই হবার কথা ছিল। প্রাকৃতিক নিয়মে, যেটা অনেক সময় অনেকে রিভোল করে, না আমি ডাক্তারি পড়বো বা আমি আর্টিস্ট হব না, সেটা ভিন্ন বিষয়। যেমন আমার ছেলে আমাদের দেশে অভিনয় করতে চায় না, হতেই পারে সেটা তার ইচ্ছা, কিন্তু আমি চেয়েছি যে অভিনয় করতে, সো আমি অভিনয় শুরু করলাম। আর এটা আসলে আমাকে প্রকৃতিই নিয়ে আসছে, আমি মনে করি যে আমাকে প্রকৃতিই এখানে নিয়ে আসছে। আচ্ছা, তো তোমার সিনেমার জার্নিটা, মানে এটা একটা বিশেষ কারণে তুমি সিনেমায় অভিনয় করা শুরু করলে, যখন আমরা তোমার বাবাকে আমরা হারালাম, তখন না, তুমি শুরু করলে? না, আমার বাবা চলে যাবার আগে কিন্তু আমি ফিল্মে এসেছি। আচ্ছা। গল্পটা আসলেই সুন্দর। রাজ্য কাকু একটা নায়িকা খুঁজছিলেন বাপ্পা রাজের সাথে, যার ব্যাকগ্রাউন্ডটা ভালো হবে, লেখাপড়া জানা। কারণ রাজ্য কাকুর স্বপ্ন ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু শিক্ষিত ছেলেমেয়েরা আসুক, যারা ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের সাথে থাকতে পারবে। তো জহিরুল হক, উনিও একজন বিখ্যাত পরিচালক ছিলেন। ওনাদের একটা কাজ করতে যেয়ে রেডিওতে ওনার সাথে উনি বললেন যে তুমি কি ফিল্মে কাজ করতে চাও কি না।
আমি বললাম, আমি তো এগুলো বলতে পারবো না, তখন আমি ইন্টারমিডিয়েট পড়ছি, বাবা বলতে পারবেন। তখন উনি বললেন ঠিক আছে। কয়েকদিন পরে রাজ্জাক কাকু বাবাকে ফোন করেছেন, বিশ্বাসবাবু আপনার মেয়েটাকে তো আমার দরকার, আমার ছেলেও কাজ করছে, কেমন হয় বলেন তো, নায়করাজ রাজ্জাক আর যাত্রা সম্রাট, আর নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ আর যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাসের মেয়ে অরুণা বিশ্বাস, কেমন হয় জিনিসটা? বাবা বলে ভালো হয়, কিন্তু আমার মেয়ে তো পড়াশোনা করছে। হ্যাঁ করবে, আমার ছেলেও করছে, আপনার মেয়েও করবে। আর আমাদের ছেলেমেয়েরা যদি আমরা ইন্ডাস্ট্রিতে না আনি, তাহলে আমাদের ছেলেমেয়েরা তো এই সমাজের জন্য কিছুই করলো না, এই সংস্কৃতির জন্য কিছুই করলো না। তো এইভাবেই আসলে ফিল্মে আসা। তারপরে নেক্সট ছবি করলাম খানাতুর রহমানের পরশ পাথর, তারপরে বাবা চলে গেলেন আর কি। তারপরে জার্নিটা খুবই আমার কষ্টের ছিল আর কি। আম, তোমার সময়ে একটা সিনেমা পাওয়া এবং সেটার জন্য যে অ্যাপ্রোচটা ডিরেক্টররা যেভাবে করতো, আজকের সময়ের যে অ্যাপ্রোচটা ডিরেক্টররা যেভাবে করে, যা মাথায় রেখে কাস্টিং করে, এই দুইটা ব্যাপার আমাকে বলো, মানে তোমার সময়টা স্পেশালি কেমন ছিল? আমার সময়ে কি ছিল, আমার সময়ে আমার কাছে মনে হয়েছে যে ডিরেক্টররা দুইটা জিনিস, একটা ছিল যে নায়ক নায়িকা যে শব্দগুলো, এইগুলো আসলে খুবই একটা মানে আমার কাছে মনে হয় যে আনরিয়েলিস্টিক। মানে আসলে তো নায়ক নায়িকা দিয়ে ছবি চলে না, ছবি চলে কিন্তু মানে গল্পের জন্য চলে, ডিরেক্টোরিয়াল যাদের অনেক কারিশমা থাকে তাদের দিয়ে ছবি চলে। সারা ওয়ার্ল্ডে আমরা হিরো হিরোইন শুনি না, কিন্তু আমরা এই সাবকন্টিনেন্টেই শুনি যে নায়ক নায়িকা। সো আমাকে তখন যারা নিতেন তারা গল্পের প্রয়োজনে নিয়েছেন, আমাকে কেউ দয়া করে কেউ কখনো ছবিতে নেয়নি। ইভেন তো আমার পেছনে বড় কেউ ছিল না যে অরুণার জন্য এই ছবিটা, যেমন Produce দিতি করবো। চম্পা আমাদের সময়ে, হ্যাঁ তারা অনেক সৌভাগ্যবান। আমি মনে করি তারা লাকি এনাফ যে তারা অনেক বড় বড় মানুষের সুযোগ পেয়েছে। বাট আই ডিডন্ট গেট দ্যাট কাইন্ড অফ অপরচুনিটি যে আমার জন্য কেউ বলবে। সো আমাকে আমার তখন আমার পরিবার এবং আমার পরিবারের সাথে ৭০ জন লোক, মানে মার সাথে বাবা ছিলেন না, সো তাদেরকে দেখার জন্য কিন্তু আমাকে আমারও তো নায়ক নায়িকা, ওই যে নায়িকা হব মানে সারা ছবিতে অভিনয় করলাম, লাস্টে নায়কের সাথে নায়িকার মিল হয়ে গেল, ওইটাই নায়ক নায়িকা। এটা হচ্ছে আমাদের দেশের একটা খুবই একটা বাজে ধারণা। হ্যাঁ, তো আমাকে এখনও অনেকে লেখে আপনি তো নায়িকা ছিলেন না, আপনি সেকেন্ড নায়িকা, মানে অনেক কিছু গল্প বলে আর কি। আসলে জীবনের মানে আমাদের আর্টিস্টদের পেছনের গল্পগুলো তো মানুষ জানে না, ওরা একটা গল্প তৈরি করে নেয়। তাছাড়া সেই সময় সাংবাদিকরাও আসলে অনেকটা আমি মনে করি কাইন্ড অফ এক ধরনের মাইন্ডসেট করেছিল তারা, মানে যে এ নায়ক, এই যে একই ধরনের গল্প ইন্ডাস্ট্রিতে চলছে এত বছর ধরে, কিন্তু অথচ আমাদের ইন্ডাস্ট্রিতে কত শিল্পীর যে কত অবদান এটা কিন্তু কেউ বলে না, ওই ২-৩ জনের নামই বারবার বলে। এটা এক ধরনের মানে আমি মনে করি এক ধরনের সিকনেস কাজ করছে ইন্ডাস্ট্রিতে, কারণ ডেভেলপমেন্ট করার মতো তো আসলে মানসিকতাও প্রয়োজন, পড়াশোনাও প্রয়োজন, সেই জিনিসগুলো আসলে আমাদের ডেভেলপ করে নাই। তো তোমার কাছে এটা মনে হয় না যে এখন কি তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাচ্ছে না, যে গুটি কত নায়ক নায়িকা, অন্য কোনো সাইড নায়ক হ্যাঁ হ্যাঁ, বলে না কিছু নাই, হ্যাঁ। কোনো টেনশন নাই, এবং কাস্টিং হচ্ছে অন্যভাবে, মানে তোমার কাছে এই ইয়েটা কেমন আমি মনে আমার হয়? ছবি করতে যেয়েই আমি প্রমাণ পেয়েছি যে অসম্ভব যখন আমি শুরু করলাম, তো আমি ভেবেছিলাম যে প্রত্যেকটা ডিরেক্টরের একটা ক্যারেক্টারের তো একটা চেহারা ফুটে ওঠে সামনে, তাই না? তো আমি যাকেই ডাকছি সবাই নায়িকা, মানে মানে তোমার যে ক্যারেক্টার ওইটাই করতে চাচ্ছে, কিন্তু মানে এই যে স্বাগতা যে ক্যারেক্টার কত তো ভার্সেটাইল ক্যারেক্টার, তোমারটা কিন্তু তো শেড নেই, ওর ক্যারেক্টারে যে শেডটা আছে, ওর যে এত ভার্সেটাইলিটি আছে, মানে কেউ আসলে কারোর সাহসই নাই অভিনয় করার, সবাই খালি নাচবে, একটু ওই যে ক্লিভেজ মানে টাইপের কাপড় পরবে, ওই ধরনের ড্রেস পরবে, মানে ওই যে সমুদ্রের পাড়ে একটু, মানে আমার কাছে আমি এটা আসলে খুব নেকেটলি বলতে চাচ্ছি না, কিন্তু হয় কি আমাদের দেশে এটা হচ্ছে, সবাই নিজেকে নায়িকা মনে করছে, কিন্তু একজন ক্যারেক্টার আর্টিস্ট যে কত বড় পাওয়ারফুল, নাহলে আমাদের বম্বেতে নাসিরুদ্দিন শাহর মতো আর্টিস্ট, তারপরে আরও যারা অনেকেই আছেন, যেমন নিজেকে ভেঙে ফেলেছেন, আর শাহরুখ খানও তো নিজেকে ভেঙেছেন, তারপরে আমির খান, কেউ কিন্তু হিরোইজমের মধ্যে নাই, সবাই কিন্তু অভিনয় আমাদের এই অভিনয়ের বিষয়টা কারো মাথায় নাই, সবাই নায়ক নায়িকা হতে চায়। এটা হচ্ছে খুবই মানে একটা মানে এটা মানে খুবই দুঃখজনক, কিন্তু এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য তোমাকে দুঃখজনক। স্পেশালি আমি অসম্ভবের গল্পেই আসতাম। আমি খুবই লাকি,
আমি আসলেই লাকি যে আমি খুব গুণী অভিনেতা অভিনেত্রীদের সাথে তাদের ডিরেকশনে কাজ করার সুযোগ পেয়েছি। আমিও এবং আমি তোমারও শুরুটা যেরকম হ্যাঁ, তুমি আমি নায়করাজ সবার সাথেই কাজ রাজ্জাককে দিয়ে করেছি। শুরু হ্যাঁ, করেছো, হ্যাঁ, ঠিক তেমনি আমি হ্যাঁ, 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 কবরীকে দিয়ে শুরু হ্যাঁ, করেছি। হ্যাঁ, অবশ্যই। এবং তারপরে ফাইনালি এসে আমাদের রেখাটা এক রেখা হলো, আমরা একসাথে কাজ করলাম। সো আমিও খুব খুব লাকি যে শুধুমাত্র তোমার সাথে না, তোমার এই এত সুন্দর চমৎকার একটা এনভায়রনমেন্ট, যেখানে ফ্যামিলি এনভায়রনমেন্ট, তোমার ভাই ছিল আমাদের সেটে, আমাদের মাসিমা ছিলেন, জ্যোৎস্না বিশ্বাস, মানে যার নাম মুখে নেয়াটা, আমি জানি না যে যারা তার সম্পর্কে জানে, এটা আমাদের একটা অজ্ঞতা যে অনেকেই হয়তো আজকে তার সম্পর্কে জানে না, আজকে নিউ জেনারেশন, কিন্তু না জানাটা আমাদেরকে এখন স্মার্টনেস। হ্যাঁ, কিন্তু আমাদেরকে জেনে, মানে শেকড়টা না জানলে গাছের পাতা পর্যন্ত পৌঁছাবো কি করে, আমার কাছে মনে হয়। তো সেখানে আমি তোমার সাথে কাজ করতে পেরেছি। তো এই কাজ করতে গিয়ে তোমাকে কি কি প্রতিকূলতা পার করতে হয়েছে? আমি আমার মানে সবাই বলে ছবি শেষ হয়ে গেছে, আমি অবাক লাগে, সবাই জিজ্ঞেস করে ছবি শেষ হয়ে গেছে, যে হ্যাঁ। আমার শিল্পীরা মূলত আমাকে, হায়াত ভাই আমাকে বারবারই বলে যে আমি অনেক বছর পরে মনে হলো, ওনার কথাটার তো আসলে অনেক মূল্য আমরা মূল্যবান, দেই, অবশ্যই। মূল্যবান, কারণ উনি হচ্ছে আমাদের দেশের লিজেন্ড। উনি একটা বলছেন লম্বা সময় ধরে অভিনয় করে অভিনয় যাচ্ছে। করছেন, উনি বললো যে আমি অনেক বছর পরে অভিনয় করলাম একটা ছবিতে যেখানে আমার কষ্ট হয় নাই, ওরা আমাকে এত প্যাম্পারিং করেছে। এবং আমার শিল্পীরাও, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে টেকনিশিয়ানরা বলে এটা আমাদের ছবি। হ্যাঁ, এটা বলার জন্য হলেও কিন্তু অনেক সময় অনেকে মনে করে অরুণা দি অনেক স্ট্রেট কাট কথা বলে, অনেক ঠাস ঠাস করে কথা বলে কিন্তু অনেকে। হ্যাঁ, আমি না মিথ্যা কথাটা বলি না। কেন বলি না? মিথ্যা কথাটা যখন কেউ বলে তখন মানুষের সাথে বলতে হয়, আরেকজনের সাথে বলতে হয়, সমাজের সাথে বলতে হয়, নিজের সাথে বলতে হয়। সো আমি সত্যি কথা বলি, সত্যি কথা পছন্দ করি, এবং আমার যেটা প্রয়োজন আমি ততটুকুই মনে করি, ততটুকুই আমাকে পা ফেলতে হবে। সো আমার শিল্পীরা আমাকে যেমন হেল্প করেছে, আমার টেকনিশিয়ানরা হেল্প করেছে, আমার কিন্তু এফডিসির সাথেও কোনো রকম ঝামেলা হয়নি। মানে যার যেরকম ডিম্যান্ড আমি সেটা ফুলফিল করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে একটা কাজ করব, মানুষ যদি মন খারাপ করে বাসায় যায় সেটা আমার জন্য আসলে আমার বরদোয়া হবে আর কি। সেই জন্য আমি তো খুবই হ্যাপি আমার এই প্রোডাকশনে। ছবি চলবে কি চলবে না সেটা আমি বলতে পারছি না, কিন্তু সবাই মিলে আমাকে সহযোগিতা করেছে। আচ্ছা, এই যে তোমার কর্মজীবনের একটা 37-38 বছরের একটা এক্সপেরিয়েন্স, এখানে কি এমন কোনো উল্লেখযোগ্য ঘটনা আছে যে তুমি আমাদেরকে শেয়ার করতে চাও, যেটা তুমি মনে করেছিলে যে সেদিন খুব অপমানজনক বা মন খারাপের বিষয়, কিন্তু আজকে শেয়ার করতে তোমার প্রাউড ফিল হয় যে ভাগ্যিস ওটাকে আমি পার করে এসেছিলাম বলে আজকে আমি অরুণা বিশ্বাস হয়েছি? আমাদের সোসাইটিতে মেয়েরা যখন কাজ করতে নামে তারা কিন্তু প্রতি পদে পদেই বাধাগ্রস্ত হয়, যেমন হয় পরিবার থেকে, তেমন হয় সমাজ থেকে, বন্ধু বান্ধব থেকে। সো আমার বাবা মা যদিও বা অনেক বড় মানুষ ছিলেন, কিন্তু আমি বলবো যে আমার জন্য রাস্তাটা খুবই কঠিন ছিল, খুব সহজ ছিল না। কারণ সবার কাছে স্পেশালি যে ধরনের আম, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ধারণা ছিল, একটা ফর্সা মেয়ে নায়িকা হবে, নাদুস নুদুস একটু, এবং ওনারা যা বলবে তাই শুনবে, মানে জি হুজুর জি হুজুর, ওই বিষয়টা আমাদের ইন্ডাস্ট্রির মাথার মধ্যে কিন্তু একটা মাইন্ডসেট আছে। তো আমি যখন চাপাডাঙ্গার বউতে একটা বাচ্চাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে আসলাম, আমাকে কিন্তু সবাই বলেছিল যে আমার দ্বারা কোনো নায়িকা ক্যারেক্টার হবে না, কোনো গ্ল্যামারাস কিছু হবে না। তো আমি তো আসলে একটু জেদ্দি টাইপের, হবে না বললে তো হবে না, আমাকে দিয়ে হতেই হবে। বাট আমাকে যে ভদ্রলোক এই জন্যই সিনেমার নাম রেখেছে অসম্ভব। আমাকে হেল্প করেছিলেন মাহফুজ ভাই, রাজ্জাক কাকু এনেছিলেন আমাকে ইন্ডাস্ট্রিতে ঠিকই, কিন্তু আমাকে আজকের জায়গায় যে দাঁড় করিয়েছেন সেটা হচ্ছে মাহফুজ ভাই। ক্যামেরা অ্যাঙ্গেল ক্যামেরা অ্যাঙ্গেল পার্সন মাহফুজ হ্যাঁ, ভাই ক্যামেরা, আমাদের। হ্যাঁ উনি। এবং ওনার কাছে আমি ক্যামেরাম্যানদের খুবই পছন্দের একজন আর্টিস্ট ছিলাম, আমাকে খুব পছন্দ করতেন। আমাকে সাধন রায় বলেছিলেন যে এই ভারতবর্ষে প্রথম ক্যামেরা ফেস ভালো হচ্ছে সুচিত্রা সেনের, তারপরে যে মেয়েটি সেটা হচ্ছে অরুণা বিশ্বাস। এটা আমার জন্য একটা আশীর্বাদ। সো খুব কষ্ট করতে হয়েছে আমাকে। আমি বললাম না, আমার জীবনটা অত সহজ ছিল না যে সহজেই কাজ পাওয়া। বাট তার জন্য কিন্তু এইটা না যে আমি কারো কাছে বলে বলে কাজ পেয়েছি, বা কারো জন্য কারো বাসায় গিয়ে কাজ নিয়েছি, বা কারো অফিসে গিয়ে কাজ নিয়েছি, বা টেলিফোন করে। আই ডিডন্ট ডু ইট, নেভার এভার ইন মাই লাইফ। আমি কাউকে বলি নাই যে আমাকে নেন। আমার এইটাই একটা গর্বের জায়গা যে আমাকে যখন যে পরিচালকের প্রয়োজন হয়েছে চরিত্র অনুযায়ী,
তখন আমাকে দিয়েছে। কিন্তু আমি একটু বোকা ছিলাম, আমি আসলে তখন আমার ডিমান্ডটা বুঝতে পারতাম না, বুঝতে পারি নাই বলে আমি আমার মূল্যটা বাড়াতে পারি নাই। যদি বুঝতাম, কারণ তখন তো আমার পরিবারকে বাঁচাতে হবে, এটাই হচ্ছে আমার জন্য স্ট্রাগল ছিল। আর অপমান হওয়ার তো আসলে অপমান তো আমরা এখনও হই, প্রতি মুহূর্তেই হই। যে কোনো মানুষ যে কোনো কথা তো সহজেই বলে ফেলতে পারে, কিন্তু পেছনটা তো আসলে দেখে না। স্পেশালি আমাদের সোসাইটিতে মেয়েদেরকে কিন্তু যে কোনোভাবে অপমান করা যায়। এটা তোমার কাছে কি মনে হয় যে একটা মেয়ের জন্য জিনিসটা, মেয়ে হিসেবে তোমার কাছে চ্যালেঞ্জিং এই অপমানের ব্যাপারটা, যেটা হয়তো তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি, এবং যে সকল মেয়েরা দেখছে তারা বুঝতে পারছে, এটা কি মেয়েদের জন্য ব্যাপারটা নাকি ইন্ডাস্ট্রির জন্য, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো না, শুধু যারা কাজ করছে, শুধু মেয়েদের বলবো না, আমি বলছি যে এই সোসাইটিতে বা এই পৃথিবীতে যারা একটু বুদ্ধিমান, যারা শিক্ষিত, বলতে আমি একাডেমিক শিক্ষা বোঝাই নেই, যাদের হ্যাঁ শিক্ষা আছে, যাদের একটু মানে আর্ট সেন্স, বলতে আমি নাচ গান বোঝাচ্ছি না, আর্ট সেন্স, যারা একটু জানে যে এই কাজটা কীভাবে করতে হবে, এবং মানুষ যদি বোঝে হি অ্যান্ড শি দে হ্যাভ এ ক্যাপাবিলিটি টু ডু ইট, তারা যখন, কারণ তারা তো পারছে না তাদের সাথে দৌড়ায়, তখন জেলাস করবে। আর যখন তুমি সেটেল হয়ে যাবা, ওইটা তো আরও জেলাসের কারণ, সেটা তোমার বন্ধু বান্ধবের সাথেও জেলাস করবে, তোমার মানে রিলেটিভরা করবে, তোমার আশেপাশে সবাই তোমাকে মানে তখন জেলাসি করবে যে তুমি কিভাবে, ও কিভাবে এত কষ্টের পরে কিভাবে এত হাসতেছে। হাসিটাই কিন্তু মারাত্মক, মানে মানুষের জন্য জৈলা পুড়ে শেষ হয়ে যায় যে এত সুন্দর করে কেন হাসে। তো তোমার কাছে আরেকটা জিনিস আমি জানতে চাই, যে মানুষের, আমাদের এক একটা প্রফেশন নিয়ে এক এক রকম মাইন্ডসেট করা আছে। কর্পোরেট প্রফেশন নিয়ে এক ধরনের মাইন্ডসেট করা আছে, যারা আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড আসে তাদেরকে নিয়ে এক ধরনের মাইন্ডসেট করা আছে সমাজের চোখে। ঠিক তেমনি আমাদের ইন্ডাস্ট্রিতে, আমরা যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা এরকম কালচারাল ইন্ডাস্ট্রিতে, অথবা এরকম হাইলাইটেড সবচেয়ে মানুষের সব ধরনের, সব দেশের, সব জায়গার সবচেয়ে বেশি মানুষের যাদেরকে নিয়ে এত মাথা ব্যথা যাকে বলে, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, সবচেয়ে গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি। তো সেইখানে একটা মানুষের পার্সপেক্টিভে অ্যাক্টিংয়ের কাজ পাওয়ার ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কাস্টিং কাউচের একটা বিশাল, তারা মনে করে যে কাস্টিং কাউচ ছাড়া এটার এই জায়গাটা কেউ কাজই করতে পারে না। তো এইটা নিয়ে তুমি একটু বলো। কাস্টিং কাউচ তো এই শব্দটাই তো আমাদের দেশে একেবারেই নাই। এই যে আমাদের দেশে ডিরেক্টররা স্ক্রিপ্ট তো পড়ে না, অনেক সময় প্রডিউসার পাইছে, মনে করো, শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি, প্রডিউসার পাইছে, কোনো রকম প্রডিউসারে পটাইতে পারলেই হলো। এখন বাজারে যার মূল্য, ভাই কালকে থেকে শুটিং, না আছে রিসার্চ, না আছে কিছু, না কি কাপড় পরবে, না কি চোপড় পরবে, বা কী ধরনের সংলাপটা কীভাবে হবে, কি জেস্চারটা হবে, এটা অনেক দিন থেকে হয়ে আসছে। এটা অনেকে শুনলে রাগ হবে, বাট এটাই সত্যি কথা। আর যারা খুব ভেবে চিন্তে কাজ করে, তাদের সংখ্যাটা খুবই কম, যে যারা অনেক দিন ধরে একটা গল্প নিয়ে চিন্তা করলো, একটা ক্যারেক্টারকে রিসার্চ করলো, না এই ক্যারেক্টার আমার অরুণা বিশ্বাসকেই লাগবে বা সোহানা সাবাকেই লাগবে। হ্যাঁ, না হলে আগে যেটা হতো যে সুবর্ণাকে দিয়ে ক্যারেক্টারটা হবে, বা আফজালকে লাগবে, বা হুমায়ুন ফরিদি লাগবে, বা আমি আরও আগের কথা বলতে চাই, গোলাম মোস্তফা, খলিল কাকা, কিন্তু সেগুলো তো আসলে এখন নাই। আমি অনেক সময় মানে এটা ডিরেক্টরদেরই দেখেছি যে গল্প একটা তৈরি করলো, এই ক্যারেক্টার সাবানা ছাড়া হবেই না, মানে এই যে মাইন্ডসেটটা, আসলে ওই জায়গা থেকে কিন্তু এখন আমরা বের হতে পারিনি। তাতে হয় কি, মানে আমাদেরও তো ডেভেলপ খুব যে একটা হয়েছে তা না, কিন্তু আমরা শুধু অনেক বড় বড় কথা বলি, কিন্তু আসলে তো আমাদের কি ডেভেলপ হয়েছে, আমরা তো আমাদের যে কর্মক্ষমতা, আমাদের যে শিক্ষা, মানে আমাদের শিক্ষা বলতে আমরা যা শিখছি বা শিখেছি, আমরা কিছুই দেখাতে পারিনি দর্শককে, কারণ আমাদের ক্ষেত্রে রিসার্চই হয়নি। এখন তোমার বয়স হয়ে গেছে, এখন তুমি খালি মায়ের অভিনয় করবা, বা তুমি একটু বড়, আরেকটু কয়েকদিন পরেই বলবে সোহানা পা একটা ক্যারেক্টার ছিল আপনার জন্য। কি ক্যারেক্টার? এই নায়িকার মায়ের ক্যারেক্টার। এই যে বলে, এরকম কত বড় স্পর্ধা নিয়ে বলে, আমি এইটাই অবাক হয়েছি, মানে সাহস কোথায়? তার মানে দে হ্যাভ নো সেন্স, দে আর ব্ল্যাঙ্ক। মায়ের ক্যারেক্টার, মা কেন, নানির ক্যারেক্টার করব? আমি ক্যারেক্টার যদি সেই রকম হয়, আমি তো নানি দাদির আরও যদি কিছু করাতে তাও করব, তো ক্যারেক্টার কোথায়? মা, এটা কোনো ক্যারেক্টার? মা, এটা কোনো ক্যারেক্টার? মুখ মুছে দিবে, বাবা এসো, ঠিক মতো খেও, কি রে বাবা এখন এলি না, এই হলো কাজ, আর কোনো ডায়লগ নাই। এটা হতো শাশ্বত গল্প আমাদের দেশের, 1956 সালে যা হয়েছে স্টিল একই জিনিস হচ্ছে। তোমার সাথে কাজ করতে গিয়ে আমি অনেক অনেক গল্প শুনেছি।
আমি জানি না যে তুমি ক্যামেরার সামনে কতটুকু কথা বলবে, কারণ আমি জানি যে তুমি প্রচন্ড মুখর, তুমি অনেক কথা বলে ফেলো মুখের উপরে। কিন্তু তোমার এরকম কোনো একজন আর্টিস্ট, কো আর্টিস্ট যাকে নিয়ে তুমি বলতে চাও, যার সম্পর্কে আমাদের একটা ভিউ আছে, কিন্তু আজকে তুমি জানো যে আসলে সে পার্সোনালি অন্যরকম। আমি না, আসলে আমি বুঝতে পারছি তোমার কোশ্চেনটা। আমি স্ট্রেট ক্যাট কথা বলি না, আমি আসলে না, আমি শুধু তোমার কথা বলছি না, আমি বলছি তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কোনো একজন, যে তাকে তুমি, হয় না, আমি একজনকে পার্সোনালি এক ধরনের দূর থেকে জেনে গিয়েছিলাম। আমি যখন তার সাথে কাজ করতে গিয়েছি, এরকম প্রচুর আর্টিস্ট আছে, যখন কাজ করতে গিয়েছি আমি আহত হয়েছি যে এই মানুষটার আমি এত বড় ফ্যান ছিলাম বা এই মানুষটাকে এত পছন্দ করতাম, কিন্তু সেটা তার আসলে ক্যারেক্টারের ফ্যান ছিলাম, কিন্তু সে পার্সোনালি এত আরামের মানুষ না, তার এত উন্নতি হওয়া দরকার। শিক্ষা যেটাকে বলছিলাম, এটা ওই শিক্ষার কথা বলছি না, স্বশিক্ষার কথা বলছি। ওই জায়গাটা এত বেশি ঘষা মাজা করা দরকার, ওইটার গ্যাপ থেকে যায়। এরকম কোনো, মানে কাকে দেখে তোমার কি? কারণ নাম আমি বলবো না, এরকম কারণ হচ্ছে কি, ধরো আমাদের মানে এখনকার সিচুয়েশন নিয়ে বলি, ঠিক আছে? ধরো এই যে আমাদের শিল্পী সমিতি নিয়ে যে গণ্ডগোলটা হচ্ছে বা যাই হচ্ছে, এটা আমাদের জন্য যেমন ভালো হচ্ছে না, আমাদের যারা ফ্যান ফলোয়ার্স তাদের জন্য মঙ্গলজনক না। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় কি, আমাদের ফ্যান ফলোয়াররা জানেই না যে আসলে বিষয়টা পেছনে কি হচ্ছে, বিষয়ের পেছনে যে কত কুৎসিত একটা ঘটনা আছে, এটা জানে না বলেই কিন্তু তারা এটা না জেনে, মনে হয় না যে যেহেতু এটার সাপোর্টে বা এই যে ঘটনাটা ঘটছে সেটাকে যেভাবে দেখানো হচ্ছে, এটার পিছনের গল্পটাও, মানে যেহেতু সবাই জেনেই যাচ্ছে সামনের গল্পটা, পিছনের গল্পটাও তোমাদের জানানো একটা দায়িত্ব। আসলে সবাই তার দায়িত্ব নিতে চায় না, সবাই তার জীবনকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে। পিছনে প্রচণ্ড একটা নোংরা ঘটনা আছে বলেই কিন্তু মানুষ একেবারেই বুঝতেছে না, যারা একেবারেই নির্দোষ তাদেরকেই পাবলিক গালিগালাজ করছে। এটা কিন্তু যারা ধরেন আমরা গালিগালাজ খাচ্ছি, যারা এটা গালিগালাজ খাওয়ার একটা পরিবেশ তৈরি করতে পারছে, তারা সাকসেসফুলি সেটা করতে পারছে। তুমি দেখবা যে আমরা অনেক সময় হয় না যে, আমার বাবার কাছে আমি শুনেছি যে শিল্পী হতে হলে ভালো মানুষ হতে হয়। আমাদের দেশে যে খুব মানে ভালো মানুষ নাই, ভালো শিল্পী নাই তা কিন্তু না, অনেক ভালো শিল্পী, অনেক বড় বড় শিল্পী, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি ভালো মানুষ এবং ভালো শিল্পী এইটাকে কিন্তু দর্শক মানে আমাদের ডিরেক্টররাও পছন্দ করে না, আমাদের প্রডিউসাররাও পছন্দ করে না। এটা আবার বলতে পারে যে ব্যবসায়িক ব্যাপার থাকে, এখানেও অনেক কারচুপি আছে। মানে তুমি যার সাথে, তুমি যদি অনেক মানুষের সাথে রিলেশনটা রাখতে পারো, দেন তুমি হচ্ছে বক্স অফিসে তোমার এরকম প্রচুর ঘটনা তো আমাদের ইন্ডাস্ট্রিতে আছেই। এরকম ঘটনা আছে যে দেখা গেছে যে আমি অরুণা বিশ্বাসকে ফালাই দিচ্ছে আমাদের এরকম। এখনকার যেটা, ইভেন আমিও বেশ বেশ আজকের যুগের নায়িকা হয়েও আমি বেশ আগেই শুরু করেছি, তো আমার জন্য ব্যাপারটা অন্যরকম ছিল। আমি হঠাৎ করে চোখ খুলে দেখলাম যে শুধুমাত্র ভালো অভিনয় করলে জানবেন মানে হবে না, এখানে সোশ্যাল মিডিয়া একটা বড় ফ্যাক্ট, এবং পিআর এটা একটা বড় ফ্যাক্ট, এরকম একটা খুব চলছে, যেখানে আমাদের সাংবাদিক বন্ধুরা বা যাদেরকে ওদের বার্থডেতে খাইয়ে বা নানানভাবে আমি বা কুরবানি দিয়ে নানানভাবে আমি ওদেরকে আমার সাথে করে, সঙ্গী সাথী করে আমি আমার পিয়ারিংটা চালিয়ে যাচ্ছি। তো এই যখন চলছে, তখন একটা নতুন মেয়ের অথবা যে হয়তো এগুলো কিছু জানে না, সে শুধু অভিনয়টা জানে বা সে কাজ করতে চায়, তার জন্য কি এটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে নাকি, মানে এটা থেকে আমাদের কনফিউশন তৈরি হচ্ছে অডিয়েন্সের যে আসলে কে শিল্পী না, আর এই চ্যালেঞ্জটা যদি তৈরি হয় সেটা আমাদের উপরে কতটা ইফেক্ট ফেলছে? আমি বলি আমাদের সময়ে যে আমরা যারা কাজ করেছি, ধরো আমি আমার বাসায় লুচি করলাম, তরকারি করলাম, নিরামিষ করলাম, পায়েস করলাম, মুরগির মাংস করলাম, তো সেটা তো বাঙালি খাবার, তাই না? লুচি তরকারি করছে, ঠিক আছে। যখনই আমারই সহকর্মী একদম স্যান্ডউইচ, মনে করো রাত্রে যে চিকেনটা খাওয়া, সেই চিকেনটা পরের দিন ধুয়ে মেয়োনিজ দিয়ে মাখায় পাউরুটির মধ্যে দিয়েছে, স্যান্ডউইচ খেয়ে আসছি। বাট তখন আজকের থেকে বলছি না, আজ থেকে ধরো 20-25 বছর আগের কথা বলছি, তখনকার ওদের কাছে কিন্তু অনেক সাংবাদিকদের কাছে বিশাল একটা ব্যাপার, স্যান্ডউইচ হয়েছি। কিন্তু আমি যে ফ্রেশ লুচি তরকারি পায়েস বানালাম, ওটার কিন্তু কোনো মূল্য নাই, কারণ এটা তো বাঙালি খাবার। হয় কি আমরা সব সময় না মানে দেখানোটা, অরিজিনালিটিটাকে অ্যাভয়েড করি,
অরিজিনালিটিকে পছন্দ করি না। এই জন্য আমি কিন্তু কোনোদিনও আমার যে পিয়ারটা আমার পিয়ার ছিল না। আমাকে অনেকেই আমার যেমন প্রিয় আছে চান্দাপা, আমার কাছে মনে হয়েছে কি এটার প্রয়োজন নেই। এবং সত্যি সাবা জানো, আজকে বলি আমি আমার প্রয়োজন নেই, আমার পিয়ারের দরকার নেই। কারণ আমি পিয়ার ছাড়াই অরুণা বিশ্বাস হয়েছি। আমি কি সেকেন্ড নায়িকা না থার্ড নায়িকা না ফোর্থ নায়িকা না ফিফথ নায়িকা, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি একজন অভিনেত্রী। আমি এলিট পিপুলরা আমাকে পছন্দ করে, যারা ছবি বোঝে তারা আমাকে পছন্দ করেন, এবং যারা ট্যাক্সি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার বা আরও যারা সবচেয়ে বড় কথা মধ্যবিত্তের মায়েরা আমাকে পছন্দ করে। সো আমি কি ছিলাম কি আছে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমাকে অরুণা বিশ্বাসই চেনে। বাংলাদেশে যতদিন বাংলাদেশের বাঙালি বেঁচে থাকবে, আমি খুবই এটা অধ্যত্ত শোনাবে, কিন্তু এটাই ঠিক, অরুণা বিশ্বাস এখনও একজন। এটাই হচ্ছে আমার গর্বের বিষয়। আমি পিয়ার করি নাই, কারোর জন্য আমার তেলের ড্রাম ঘিয়ের ড্রাম নিয়ে যায়নি। আমাকে সবাই ভালোবেসে, আমি কিন্তু প্রত্যেকটা বড় বড় পরিচালকের সাথে কাজ করেছি, কাউকে বলি নাই। আজকে সুভাষ দত্ত বলো, চাষী নজরুল ইসলাম বলো, রাজ্জাক কাকু বলো, আলমগীর, যাই সমস্ত নায়ক নায়িকা যারা প্রডিউসার ডিরেক্টর হয়েছেন সবার সাথে কাজ করেছি। সো আমি লাকি এনাফ আমি মনে করি। তার জন্য আমাকে কাউকে প্রতি মাসে ডিনার খাওয়াইতে হয় নাই, স্যান্ডউইচ খাওয়াইতে হয় নাই, সিরিয়াসলি। কারা স্যান্ডউইচ খাইয়েছিল? নাম না বলি, আমার সহকর্মী, তোমার সময়। আমার সময়ের আচ্ছা, সহকর্মী। এই যে কিছু হয় না এখন এতে। এখন তো আর ব্যাপারটা সেরকম না, এখন আমরা সবকিছু ফেসবুক লাইভে দেখে ফেলি। তো এইটা কতটা হ্যাম্পার করে আমাদের, যারা আমরা কাজ করি, আমাদের ইন্ডাস্ট্রির, আমাদের তো একটা দায়িত্ব আছে। আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। আমরা যে জীবনযাপন করছি সেটা সাধারণ মানুষকে দেখানো যাবে না, ঘরেরটা ঘরেই রাখতে হবে। কিন্তু এখন সবাই ঘুম থেকে উঠেই লাইভ শুরু করছে যে এইভাবে আমরা ঘুম থেকে উঠি, এইভাবে এটা করি, আমি এভাবে বিপদে পড়ছি, বা আমি এইভাবে আজকে। ওদের আইডেন্টিটি ক্রাইসিস আছে যার জন্য তারা করে, আমাদের প্রয়োজন হয় না। মানে সেটাতে আসলে সেটা হয়তো আমাদের প্রয়োজন হয় না, কিন্তু সাধারণ মানুষ কি ভাবছে যে আমাদেরকে কি ভাবছে, এই জন্য এটা ছবি তোমার দেখতে কি যাচ্ছে মনে না, হয়? তো এই জন্য বলছে ফেসবুকে ফাটিয়ে ফেলছে যে এত সিনেমা হলে এত ভিড়, ফেক কিছুই করে। এগুলো তো, এটাকে তুমি কি বলো? এটা তো এটা তো ফেসবুকে যে আমাদের আমরা দেখছি ইন্ডাস্ট্রির প্রায় জন্য যে অমুক সিনেমা হাউসফুল, তমুক সিনেমা হাউসফুল। না না, মানে সব সিনেমাই তো আজকাল দেখি ফেসবুকে হাউসফুল। হাউসফুল এবং সুপারহিট। হ্যাঁ, এবং আমি সরি টু সে, লাইক আমাদের দেশের সব শিল্পীরা যেভাবে প্রেজেন্ট হয়ে যায়, মনে হচ্ছে যে হলিউড বলিউডের আর্টিস্টরাই যাচ্ছে সব ওইখানে। এটা মনে হচ্ছে যে বাঙালি বিষয়টা থাকছে না আর কি আসলে। কোথায়? মানে যখন না ফেসবুকে কোনো না, প্রিমিয়ার প্রিমিয়ার শোতে শোতে নিজের সিনেমা। মনে হচ্ছে যে এটা হলিউডের ছবি, হয়তো 12 জন লোক বসে আছে, পরের দিন দেখা যায় 12। আমার ছবি তো হতে পারে, কিন্তু আমি সত্যি কথা বলছি, কারণ আমাদের দেশের রুচি তো, দর্শকদের রুচি তো আমরাই চেঞ্জ করে দিচ্ছি। আমরা কোনো প্রাইভেসি রাখতে পারছি না। আমরা গল্পের একটা প্রাইভেসি, যেমন আমি ফেম গেম দেখলাম মাধুরী দীক্ষিতের, কার কাছে ভালো লেগেছে মনে যায় না। এই যে প্রেজেন্টেশন, একটা আর্টিস্টকে তো আর্টিস্টের মতোই প্রেজেন্ট হতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু বাঙালি, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেকে হয়তো অনেক কিছু ওপেন বিষয়টা পছন্দ করে, এন্ড অফ দ্য ডেতে কিন্তু সেটা আসলে কতটা গ্রহণযোগ্য এটা দেখার বিষয়। তুমি মানে তোমার কাছে, তোমার পয়েন্ট অফ ভিউতে এইটা কেমন? মানে আসলেই কি সেটা করা উচিত? একজন আর্টিস্টকে তার পার্সোনাল ব্যাপারে সবাইকে জানিয়ে দিলাম, তার ইচ অ্যান্ড এভরিথিং, নাকি হিডেন করা উচিত? ফিল্ম ওয়ার্ল্ড বলে তো একটা শব্দ আছে, তার মানে এই ফিল্ম ওয়ার্ল্ডের প্রতি মানুষের একটা আগ্রহ আছে। সে আগ্রহটা যদি আমি স্বেচ্ছায় মানুষকে জানিয়ে দিই, তাহলে তো আগ্রহ তো মানুষের থাকবে না, তাই না? এটা ওই যে কে কীভাবে তার জীবনটাকে চর্চা করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, এখন আমি তোমাকে কিছু ফাস্ট প্রশ্ন করব, তুমি একদম ফাস্ট উত্তর দিবে, র্যাপিড ফায়ার। ফার্স্টই বলি। এমনি তুমি ফাস্ট বলো, এবার আর একটু ফাস্ট বলতে হবে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে সুহানা সাবার সাথে কাজ করে কেমন লাগলো? আবার কাজ করতে চাই ইনশাআল্লাহ। এখন পর্যন্ত তোমার জীবনে করা সবচেয়ে পছন্দের চরিত্র কোনটা? এখনো পর্যন্ত হয়নি। এখনো হয়নি? তোমার সবগুলো অভিনীত ছবির মধ্যে কোন ছবি, কোন চরিত্র তোমার কাছে এখনো মনে লেগে আছে? অনেকগুলো ছবি, যেমন চাপাডাঙ্গার বউ একটা, তারপরে সম্মান ছবিতে, তারপরে ত্যাগ, তারপরে আত্মসম্মান, MM সরকার একটা ছবি করেছিলাম।
তারপরে স্বপন চৌধুরীর বন্ধু বেঈমান আছে, অনেক ছবি আছে যেগুলো খুবই আমি সুন্দর। তিনজন নায়িকা সম্পর্কে বলবো, তাদের সম্পর্কে তুমি তোমার মতো করে এক লাইনে বলবে। বুবলি। বুবলি খুবই সোশ্যাল একটা মেয়ে, আই লাভড হার, বাট আমি যদি ফিউচারে কোনো সুযোগ পাই অবশ্যই ওকে নিয়ে কাজ করব। পরিমণি। ভালো, দেখতে সুন্দর, শুনি ভালো অভিনয় করে, আমি সেন্সর বোর্ডে বসি, ভালো অভিনয় করে। আচ্ছা, উপবিশ্বাস। ভালো ভালো মানে কি ভালো? অভিনয় ভালো, দেখতে ভালো? না না না, সব মানুষ মিলিয়ে ভালো? ভালো, অভিনয়টাও ভালো, আর দেখতে ভালো বিষয়টা তো আসলে আপেক্ষিক, কিন্তু অভিনয়টা ভালো করে। পূর্ণিমা। চমৎকার অভিনেত্রী, আমি তার শাবনূর। ফ্যান কিন্তু। আমিও। হ্যাঁ, শাবনূর। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমাদের দেশের পূর্ণিমা, শাবনূর না আসলে আমাদের দেশের ইন্ডাস্ট্রি এত সমৃদ্ধ হতো না। বুবলিও অবশ্য। ববিতা। ওনার কথা তো বলতেই চাই না, উনি আমাদের লিজেন্ডস, আমাদের শ্রদ্ধেয়। শাবানা। শাবানা পাও তাই, মানুষ হিসেবে অসাধারণ ভালো, ভেতরে কি আছে জানি না, কিন্তু উনি ওনার ব্যবহারটা খুবই অমায়িক ছিল আর কি। কবরী। কবরে দিয়ে একজন নিজেকে তৈরি করতে পেরেছিলেন, অনেকটা যুদ্ধ করেই করেছেন। আমার কাছে মনে হয় ওনার জীবনের সাথে কিছুটা হলেও আমার মিল আছে। এবার কিছু হিরোদের কথা বলি। শাকিব খান। ভালো অভিনেতা কিন্তু মিসগাইডেড, সেরকম ক্যারেক্টার আমার মনে হয় না ও এখনো পেয়েছে। সিয়াম। ওয়ান্ডারফুল আর্টিস্ট, আই লাভ হিম, জাস্ট লাভ। আরেফিন শুভ। ভালো, ও সবই পারে, কিন্তু কি জানি একটা নাই মনে হয়, মানে নাই? বলতে পারবো না, মানে ভালো অভিনেতা, ভালো নাচতে পারে, ভয়েস ভালো, হাইট ভালো, কিন্তু কি জানি একটা মিসিং মনে হয়, আমি জানি না, এটা গিমিকটা মিসিং। হতে পারে, এক্স ফ্যাক্টরটা মিসিং। হতে পারে। আচ্ছা, ফেরদৌস। ভালো, রিয়াজ। আমি রিয়াজকে দেখি নাই, রিয়াজের ছবি টবি আমি তখন ছিলাম না, আমি তখন কখনোই দেখোনি ওর সিনেমা? একটা দুটো দেখছি কিনা, মানে আমি ওইরকম ভাবে মনোযোগ দিয়ে দেখিনি, যেমন ফেরদৌসের যে ওই ছবিটা দেখেছি, প্রথম ছবিটা ঠিক আছে, কিন্তু রিয়াজের ছবি ওরকম। সালমান শাহ। সালমান ভালো, ভালো আর্টিস্ট, সে নিজেকে ভাঙতে পারতো আর আমাকে খুব পছন্দ করতো, এই জন্য ওকে ভালো লাগে। ভালো লাগতো তোমার আর ওর কি। সাথে কাজ করা হয়েছে? না, ও আমাকে বলেছিল যে আমি তোমার সাথে কাজ করবো দিদি, আমি না, তোর সাথে আমাকে নিবে না, বলে নিবে না কেন, তুমি এত ভালো আর্টিস্ট, আমাকে, আমি তোমাকে জন্য বলবো, এইভাবে বললো আর কি। পরে তো এক সপ্তাহ পরেও মারা গেছে, মানে কিন্তু সালমান শাহ আমার খুব ফ্যান ছিল, খুবই ফ্যান ছিল আমার অভিনয়। শাবনূর আমার অভিনয়ের ফ্যান। অফকোর্স আমরা সবাই তোমার অভিনয়ের ফ্যান। নায়করাজ রাজ্জাক। আমার গুরু, আমার বাবা, আর কি বলবো, আমি আজকে আমি তো ওনার জন্যই। আলমগীর। আলমগীর ভাই আনপ্রেডিক্টেবল, বলা যায় না কখন উনি কেমন, কখনো খুবই ভালো, কখনো মনে হয় চেনে না, এরকম। কার কাজ দেখে তোমার ইম্যাচিওর মনে হয়? অভিনয় দেখে বা কিছু দেখে, কাজকর্ম দেখে? কাজকর্ম মানে বাস্তবে দেখে? যে কোনো অ্যাঙ্গেল থেকে, বাস্তবে দেখে। জানি না, মতো হিরোদের নিয়ে ভাবার টাইম নেই আমার। হিরোইনদের নিয়ে ভাবো, বলো। না, হিরোইনদের নিয়েও ভাবি না। কোন স্মৃতিটা তোমার কাছে? আমার আসলে কোনো জেলাসি হয় না কোনো সময় কাউকে নিয়ে, নিজেকে নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যায়। না, কিন্তু ইম্যাচুরিটি তো তুমি যে কাউকে নিয়ে বলতেই পারো, সেটার সাথে জেলাসির কি সম্পর্ক? না, ইম্যাচিউরিটি আমার কখনোই কাউকে ইম্যাচিউর মনে হয়নি, সবাই কি বুদ্ধিমতী বা বুদ্ধিমান মনে হয়েছে। জীবনে কোন স্বপ্নটা দেখেছিলে যেটা এখনো পূরণ হয়নি? জীবনে আমার স্বপ্ন সব পূরণ হয়েছে, সত্যি কথা। আমি একটা ছেলের মা, আমার ছেলে একটা ভালো চাকরি করে, আমার মাকে আমি হ্যাপি দেখতে চাইছি। হ্যাঁ, বাবা থাকলে এখন খুব খুশি হইতো, বাবাকে নিয়ে যদি কানাডা যেতে পারতাম, সবাই একসাথে ঘুরতে পারতাম, এইটাই। আর তেমন কোনো, আর আমার কোনো উচ্চাভিলাষিতা নাই যে আমার জীবনে আমি কখনো লাইন ক্রস করি না, তার আগেই কষ্ট করি, যেটুকু আমার প্রয়োজন ততটুকু পেয়ে যাই। জীবনে অথবা কাজ করতে গিয়ে কার কাছে সবচেয়ে বেশি বকা খেয়েছো? আমি অভিনয়ের জন্য কারো কাছে বকা খাইনি, সবাই আমাকে কেন জানি অন্য চোখে দেখতেন। পার্সোনাল জীবনে বকা খাওনি? যেমন মা বকা দেয়, বাবা বকা দেয়। মা তো এখনো বকতেই থাকে। অভিনেত্রী না হলে কি হতে? আমি অভিনেত্রী না হলে হয়তো বা ডাক্তারই হতাম, আর ডাক্তার না হলে আমি অভিনেত্রীই হতাম। অভিনেত্রীই হতাম। কাকে তোমার কম্পিটিটর মনে হয়েছে যখন কাজ করেছো?
কাউকে আমার কম্পিটিটর মনে হয়নি। আমার জন্য আমার দুঃখ হতো যে আসলে আমি এত ভালো কাজ করি, কেন বুঝতেছে না ডিরেক্টররা, এটা মনে হতো। আচ্ছা, জীবনে কয়টা প্রপোজাল পেয়েছো? এখনো পাই। ইয়াং ছেলেরা বেশি প্রপোজাল। ইয়াং ছিল বেশি। তুমি তো এখনো ইয়াং, এই জন্য তোমাকে আমি ইয়াং প্রপোজাল না। দেয়। তবে প্রপোজ মানে ওইভাবে হয়তো করে না, আপনি অনেক সুন্দরী, মানে ইনডাইরেক্টলি অনেক কথাটা বলে আর কি। তো ওগুলো আসলে হাসি পায়। আমার ছেলেকে আবার শেয়ার করি এগুলো। আমার ছেলে হাসে। সংসার জীবন না কর্মজীবন, কোন জীবনটা বেশি এনজয় করো? দুটেই। আই লাভ মাই ফ্যামিলি, আই লাভ মাই ওয়ার্ক। এবার একটু ডিটেলস জানি, এটা জেনে আমরা শেষ করব। তোমার জীবনের একটা পার্সোনাল জীবন থাকে যেখানে আমরা সবাই সবার সম্পর্কে জানি। যেমন তোমার ছেলে আছে, ছেলের থেকে তুমি যে স্ট্রাগল করে কানাডায় গেলে, এবং বাংলাদেশি একজন বড় শিল্পী হয়েও তুমি কানাডায় নিজেকে, কানাডিয়ান পাসপোর্ট, কানাডিয়ায় নিজেকে স্ট্যাবলিশ করলে কেন, মানে এবং তোমার পার্সোনাল লাইফে কেন আরেকজনকে আমরা দেখি না, আরেকজনের ছায়া দেখি না? মানে আমার হাজব্যান্ড। হাজব্যান্ড, পার্টনার, এনিথিং? হ্যাঁ, আমার বিয়েটা আসলে খুব হুমজিগেলি হয়েছিল আসলে। হুমজিগেলি হওয়াতে তার সাথে যে আমার মন মানসিকতার যে একটা মিল থাকা উচিত, যে কালচারাল যে বিষয়টা, এটা হয়নি, অ্যাডজাস্টমেন্টটা হয়নি। তো আরও কিছু ফ্যাক্টর থাকে তো একটা পরিবারে, যেহেতু আমার মা একা, বাবা নাই, আমার ভাইটা ছোট ছিল, তাদের দায়িত্বটাও তো আমার। সো আমি চাইতাম যে সবাইকে নিয়েই থাকতে। আমি কিন্তু খুব ফ্যামিলি পার্সন। আমি শুটিংয়ের পরে বাসায় চলে আসতাম আড্ডা দেওয়ার জন্য। ওই যে অনেকে আসে না, এই পার্টি করে, পার্টি, ওসব আমার মধ্যে নাই। আমি কখনো আগে থেকেই ছিল না আমার। তো আলটিমেটলি দেখলাম যখন ক্যানাডায় আমাকে যেতে বাধ্য হয়েছে আমি একটা সময় ক্যানাডা চলে যেতে। তখন ইন্ডাস্ট্রির অবস্থা ভালো ছিল না। আর সম্মান নিয়ে বাঁচার জন্য আমার মনে হয়েছে যে একটু দেশের বাইরে থাকি। ওখানে গেছি, ওখানে পড়াশোনা করেছি, কাজ করেছি, ছেলে জন্ম হয়েছে আমার। আমার জীবনে বলবো না যে কেউ আসে নাই, কথা বলি হয়তো এর সাথে, কিন্তু সেই রকম বিশ্বাসযোগ্য মানুষ, একজন মানুষের সাথে খালি তো থাকাটাই বড় বিষয় না, অনেক দূর হাঁটাটাও কিন্তু একটা বিষয়। যে মানুষটা, আমি পড়ে গেলাম কিনা, আমার হাতটা ধরলো কিনা। সো ওই যন্ত্রণার চাইতে আমার মনে হয় আমি একা অনেক ভালো আছি। আর হিউম্যান বিইং আমি, আমার কখন খারাপ লাগে? খারাপ লাগে হচ্ছে যখন যখন ওই যে নববর্ষ আসে কিংবা আমার জন্মদিন আসে। একটা সঙ্গী, এটা আমাদের আমাদের ন্যাচারাল জিনিস যে একটা পাখি তার নিরে ফিরবে, তার একটা সঙ্গী থাকবে। তো সঙ্গীর এই জায়গাগুলো তুমি মিস করো নিশ্চয়ই, তোমার জন্য কেউ একজন আছে, অপেক্ষা করছে। জানি না। মেয়ে হিসাবে, একটা নারী হিসাবে তুমি একজন চমৎকার মা, আমি নিজে থেকে দেখেছি, চমৎকার মেয়ে, চমৎকার বোন, চমৎকার কর্মী। অনেস্টলি নিজের কাজ করে গেছো, আমি কাছ থেকে দেখেছি। আমার সৌভাগ্য যে 3টা মাস তোমাদের একদম আঁচলের মধ্যে ছিলাম। তো নারী হিসেবে এত চ্যালেঞ্জ, এত ইমোশন কন্ট্রোল করে এত চ্যালেঞ্জ তুমি পার করছো, কি করে এই শক্তিটা পেলে? আমার মার জন্য। আমার মা অনেক শক্তি, আমার মা অনেক, আমার মা হচ্ছে আমার অনুপ্রেরণা। আমি আসলে আম, ভগবানের প্রতি আমার অত বিশ্বাস নেই যতটা বিশ্বাস আমার বাবা মায়ের প্রতি। এই চমৎকার উনাদি, তোমার ভেতরটা অনেকটা জানা হলো, এবং আমার খুব ভাগ্য ভালো যে আমি তোমার সাথে কাজ করেছি এবং চমৎকার সময় কাটিয়েছি। এবং সেই মানুষটারও যে একটা ইমোশনাল সাইড আছে, সেই মানুষটারও যে কষ্ট লাগে, ভালো লাগে, আদর পেতে ইচ্ছা করে, সেই মানুষটাকেও আমার মনে হয় আমাদের অডিয়েন্স আজকে জানলো। তুমি আজকে কিছু বলো তোমার সম্পর্কে, এবং তোমার অডিয়েন্সকে কিছু বলো যে তোমার সম্পর্কে, নারী সম্পর্কে, কাজ কি করে করে যাবে, প্রতিবন্ধকতা, সবকিছু মিলে যদি তোমার কিছু মনে হয় কিছু বলো। আহ, যেসব মেয়েরা আমাদের এই জগতে আমরা কাজ করতে, ইন্ডাস্ট্রিতে কাজ করি বা কর্পোরেট জগতেও কাজ করি না কেন, মেয়েদেরকে আসলে অনেক শক্তিশালী হতে হয়, একদম ওই মা দুর্গার মতোই 10 হাত থাকতে হয়, যাতে সমাজকে মোকাবেলা করা যায়, পরিবারকে মোকাবেলা করা যায়। সো আমি মনে করি পৃথিবীর কোনো কিছুই যেন পিছু টানে না থাকে, এগিয়ে যেতে হবে।
এটা মনে রাখতে হবে যে এগিয়ে যাব, সেটা যেভাবেই হোক, সুস্থভাবে, সুন্দরভাবে। আর সাবার কথা কি বলবো, সাবা একটা সুইট মেয়ে। আমার ছবির যে ক্যারেক্টারটা, আমার মনে হয় আমার আমার ভাইয়ের দুজনেরই মনে হয়েছে যে ও না হলে হয়তো এই ছবিটা এত সুন্দর হতো না, মানে যে ক্যারেক্টারটা করেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।